মৃত্যু কথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কৌশিক সাহা জয়, থাকছি আপনাদের সাথে নতুন একটি তান্ত্রিক গল্প নিয়ে। ত্রৈলোকনাথ তান্ত্রিক। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। কয়েকদিন আগের ঘটনা। কোনো একটা কাজে আমি গিয়েছিলাম শিলিগুড়ি কোর্টে। কাজ শেষ করে সামনে মিষ্টির দোকানে ঢুকলাম। দুটো নলেন গুড়ের রসগোল্লা, সিঙ্গারা ও 1 কাপ চায়ের অর্ডার দিয়ে কেনার দিক থেকে একটা ফাঁকা টেবিলে দেওয়ালের দিকে মুখ করে আমি বসলাম। কিছুক্ষণ পরেই আমার অর্ডার দেওয়া খাবারগুলো আমার টেবিলে দিয়ে গেল। আমি গরম সিঙ্গারায় সবে 1 কামড় দিয়েছি, তখনই পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি ঘাড় ঘুরিয়ে দেখি বিমল আমার খাবারগুলোর দিকে লাভলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে বিমলের পরিচয়টা দিই। আমার বাড়ির পাশেই ওর বাড়ি। খুব ধুরন্ধর ছেলে, চালাক, চতুর আর ভীষণ কৃপণ। অন্যের মাথায় কাঁঠাল ভাঙতে ওস্তাদ। কিরে, একা একা মিষ্টি মুখ করছিস? আমি তেতো হাসিয়ে হাসলাম। ওই আর কি, একটু খিদে পেয়েছিল। ও আমার পাশে বসে পড়ল। আমার অনুমতি ছাড়াই আমার প্লেট থেকে একটা সিঙ্গারা তুলে নিয়ে একটা কামড় দিল। আরাম করে চোখ বন্ধ করে চিবোতে লাগলাম। ওর ওই কান কাটা ব্যবহার দেখে আমি অবাক। আমি হা করে ওর দিকে তাকিয়ে থাকলাম। অমন হা করে তাকাস না রে, মাছি ঢুকে যাবে বলেই কানে টোকরা হাসি হাসল। ওই এই ব্যবহার আমার গা পিত্তি চলে গেল। রাঘব ঘরের বাড়িটা ঘটনা শুনেছিস না? তো কি হয়েছে? কি আর হবে, রাঘবের বউয়ের ওপর কিছু একটা ভর করেছে। খালি কাঁচা মাংস খাচ্ছে। রাঘব মানে কিছুদিন আগে যার ফালাকাটায় বিয়ে হলো? হ্যাঁ রে, কিন্তু ওরা তো এক ঘরে বৈষ্ণব। এজন্যই তো বলছি, কাঁচা মাংস না দিলে সে তেড়ে যাচ্ছে। রাঘবের বিধবা মা তাকে বোঝাতে গিয়েছিল। ওই বউ তখন উগ্র মূর্তি ধারণ করে শাশুড়িকে চুলের মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দেয়। প্রচুর লোক জড়ো হয়েছিল, কিন্তু কেউ ওকে ধরে রাখতে পারছিল না। দেখে মনে হচ্ছিল ওর গায়ে কোনো প্রেতের শক্তি ভর করেছে। তুই ছিলি ওখানে? তবে আর বলতে, রাঘবকেও কয়েক ঘা দিয়েছি ওই নতুন বউ। আজ উঠি রে বলেই সে একটা কানেটো হাসি করে দোকান থেকে বিদায় নিল। আমি টেবিলের দিকে তাকিয়ে দেখি শুধু আমার হাতের আধ খাওয়া সিগারেটটাই অবশিষ্ট আছে। কথার ফাঁকেও মিষ্টিগুলো সাবার করে দিয়েছে। হতচ্ছাড়া কোথাকার। আমি মনে মনে বললাম, কিছু না খেয়েও আমি দোকানের পয়সা মিটিয়ে দোকানের বাইরে বেরিয়ে এলাম। আমার মাথায় তখন রাঘবের ব্যাপারটা ঘুরছে। কি সাংঘাতিক পরিস্থিতি! বিয়ের 1 মাসও হয়নি, না আজকেই যাবো রাঘবদের বাড়ি। প্রতিবেশী হিসাবে আমার একটা কর্তব্য আছে। সন্ধ্যার দিকে গেলাম রাঘবদের বাড়ি। দেখি দরজাটা বন্ধ। আমি দরজায় টোকা দিলাম, রাঘব আছিস? কিছুক্ষণ পরেই দরজা খুলে রাঘব বেরলো। তুই আয়, ভেতরে আয়। ভিতরে ঢুকলাম আমি। সামনের সোফাটায় বসলাম আমি। রাঘব দাঁড়িয়ে থাকলো, কি যেন চিন্তা করছে। কি রে বস? বসছি ভাই। রাঘব আমার পাশেই বসে পড়ল। আমি ওর মুখের দিকে তাকালাম। চোখের কোলে কালি জমেছে, মুখে ক্লান্তির ছাপ। বৌদির কি হয়েছে রে? কি আর বলবো ভাই, বিয়ের পর থেকে অশান্তি শুরু হয়েছে। কি রকম? তুই জানিস আমরা গোড়া বৈষ্ণব, মাছ মাংস খাই না, কিন্তু প্রতিদিন ওর মাংস লাগবে। মাংস না দিলেই চিৎকার চেঁচামেচি শুরু করছে। কিছু বলতে গেলেই তেরে মারতে আসছে। বৌদি বলিস কি? হ্যাঁ ভাই, আমি কিছু বানিয়ে বলছি না। বিয়ের পর থেকেই কি রকম চলছে না, দিন 15 ঠিকই ছিল। অতঃপর কি যে হলো, এই উগ্রবাদগুলো শুরু হলো। তাই আমি ওকে এক ঘর করে তালা বন্ধ করে রেখেছি। আমার কিন্তু ঠিক বিশ্বাস হচ্ছে না। এবার রাঘব আমার ওপর চটে উঠল। আমার কথা বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, তোকে এক্ষুনি প্রমাণ দিচ্ছি বলেই সে তার ঘর থেকে বেরিয়ে গেল। আমি হতভম্বের মতো বসে থাকলাম। মিনিট 20 পরে রাঘব ফিরে এলো, হাতে দেখি একটা জ্যান্ত মুরগি। আয় আমার সাথে বলেই এক হ্যাচকা টানে আমার হাত ধরে সোফা থেকে উঠিয়ে দিল। আমাকে নিয়ে গেল এবং দাঁড়ালো সেই বন্ধ ঘরের সামনে। পকেট থেকে চাবি বের করে ঘরের দরজাটা খুলল। আমি ওর পেছন পেছন ঘরে প্রবেশ করলাম। ঘরের ভেতর দেখি ওর নববিবাহিত
বউ খাটের উপর গুটিসুটি মেরে বসে আছে। আমাদের পায়ের শব্দ আমাদের দিকে তাকালো। কি ভয়ঙ্কর ওই চোখের দৃষ্টি! আমার মনে হলো ওই ক্রূর দৃষ্টি দিয়েই ওই নারী আমার রক্ত পান করে চলেছে। ও দৃষ্টি স্থির হলো রাঘবের হাতে ধরা মুরগিটির দিকে। হাতের মুরগিটিও তার আগাম বিপদ বুঝতে পেরে ছটফট করে উঠল। এই এক লাফে খাট থেকে নেমে দাঁড়িয়ে পড়ল সে ভয়ঙ্কর পিশাচিনী। ক্ষণক্ষণে গলায় বলে উঠল, দে দে, আমায় দে, আমি কতদিন খাইনি, কতদিন উষ্ণ রক্ত পান করিনি। বলেই সে হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। রাঘব বিপদ বুঝতে পেরে কাল বিলম্ব না করে জ্যান্ত মুরগিটা ছুঁড়ে সেই পিশাচিনীর দিকে। পিশাচিনী মুরগিটি লুফে নিয়ে একটা মস্ত হা করে জ্যান্ত চিৎকার করলো, খচখচ করে শব্দ করলো। বিস্ফোরিত নেত্রে দেখলাম রাঘবের বউ মুরগির গলায় কামড় দিয়ে এক টানে ছিঁড়ে ফেললো মুরগির মাথাবিহীন গলাটা মুখিয়ে চিবিয়ে ঢুকিয়ে চকচক শব্দ করে চুষতে লাগলো। রক্ত পান করছে পিশাচিনীটা। তার মুখের দুই পাশ দিয়ে উষ্ণ রক্ত গড়িয়ে পড়তে লাগলো। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তুলে দিতে থাকলো মুরগির পালক। হতভাগ্য মুরগির পালক গোটা ঘরমর ছড়িয়ে পড়ল। কিছু পালক হাওয়ায় ভর করে গোটা ঘরে উঠতে লাগলো। আমার সামনেই সে কচমচ শব্দ করে পরম তৃপ্তিতে কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। গোটা ঘরটা একটা বিশ্রী পুঁতি গন্ধ ছড়িয়ে পড়ল। আমার শরীরটা ঘৃণা গুলিয়ে উঠল। এ কোন নরকে এসেছি আমি! থাকতে না পেরে দ্রুত ঘর থেকে বেরোতে যাব, তখনই রক্ত মাখামুখে পিশাচিনী খিলখিলিয়ে হেসে উঠল। আজকের মতো আমি তৃপ্ত। রাতে আমাকে এভাবে তৃপ্ত করতে হবে, না হলে তোর মা আমার এই পেটের ভেতরে। তারপর তুই অট্টহাসিতে ফেটে পড়ল পিশাচিনী। কি তার উল্লাস! আমি কানে হাত চাপা দিয়ে দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। পেছন পেছন রাঘব। দরজায় আবার তালা পড়ল, কিন্তু এই তুচ্ছ তালা কি এই বিকট শক্তিকে আটকে রাখতে পারবে? ঈশ্বরই জানেন। উদ্ভ্রান্তের মতো বেরিয়ে এসে সোফায় বসলাম। কি এবার বিশ্বাস হলো? একদিনেই এই অবস্থা! আমার কথা ভাবতো, আমি কতদিন ধরে এই নরক যন্ত্রণা ভোগ করছি। আমাকে মাফ কর ভাই, আমার ভুল হয়েছে, কিন্তু এভাবে তোকে বেশি দিন চলতে পারে না। তোকে তো কাজের জন্য বাইরে বেরোতে হবে, সেই ফাঁকে যদি শয়তানিটা মাসিমার কোনো ক্ষতি করে। আমাকে বাঁচা ভাই। কাঁদো কাঁদো হয়ে আমার হাত দুটো ধরে বলে উঠল রাঘব, আমি দেখছি কি করা যায়। এই কয়দিনে সাবধানে থাকিস। আজ উঠি রে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, চিন্তা করিস না। তাকে সান্ত্বনা দিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় আনমনে হাঁটছিলাম। এই বিপদের সময় আমি কার কাছে যাব মাথায় কোনো বুদ্ধি আসছিল না। হঠাৎ করে একটা নরম নাম আমার মাথায় বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে উঠল। আরে তাই তো, হাতের কাছে লোক থাকতে আমি সারা বিশ্ব খুঁজতে যাচ্ছি। মনে পড়েছে এই লোক আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। আমার উদ্ধারকর্তা, আমার রক্ষাকর্তা ত্রৈলোকনাথ তান্ত্রিক। আমি তড়িঘড়ি করে ত্রৈলোকনাথ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই ফাঁকে তান্ত্রিকের সঙ্গে আমার পরিচয় কিভাবে হয় বলি। আজ থেকে 10 বছর আগের ঘটনা। সেই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে শরিকদের সাথে একটা ঝামেলা চলছিল। কোর্টে মোকদ্দমাও চলছিল। সেই সময় ত্রৈলোকনাথ আমার সাহায্য না করলে আমি পথে বসে যেতাম। দিনটা ছিল মঙ্গলবার, 2012 সাল। ওই দিন শিলিগুড়ি কোর্টে আমার কেসের তারিখ পড়েছিল। কোর্টে দুই পক্ষের উকিলের সওয়াল জবাব চলছিল। আমি বুঝতে পারছিলাম কেস হেরে যাওয়া ছাড়া আর সামনে কোনো বিকল্প পথ নেই। তাই ভারাক্রান্ত মনে আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে এসে সামনে একটা চায়ের দোকানে বসি। চায়ের অর্ডার দিয়ে সামনের দিকে ভাসা ভাসা চোখে তাকিয়ে থাকি। আমার চোখ আটকে যায় কোর্টের ভেতরে অবস্থিত নিম গাছটার গোড়ায়। নিম গাছের গোড়ায় এক লাল আলখাল্লা পরে বয়স 50-এর একটা লোক বসে আছে। নিম গাছের কাণ্ডে দেখি একটা টিনের প্লেট ঝলানো, নীল রঙের উপরে হলুদ কালিতে লেখা গ্রহদশা কাটানোর হস্তরেখা বিচার করা হয়। আমি কোনো কালেই এইসব বুজরুগিতে বিশ্বাস করি না, তবু কোনো এক অজানা আকর্ষণের টানে ধীরে ধীরে এগিয়ে যাই গাছটার দিকে। এবার ভালো করে লোকটাকে দেখি। গোটা মাথা জুড়ে লম্বা লম্বা জট, মুখ দাড়ি গভীর ভর্তি, গলায় অনেকগুলা রুদ্রাক্ষের মালা ঝুলছে।
আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই রহস্যময় ব্যক্তি মুখ তুলে তাকায় আমার দিকে। তারে শনির সাথে চলছে, দেউলিয়া হয়ে যাবি। আমার এই দুই তোকারি একদমই ভালো লাগে না, তবুও কিছু বললাম না। রহস্যময় লোকটিকে তার শতচ্ছিন্ন তাপ্পি মারা ঝালাটার ভেতর থেকে ঢুকিয়ে কিছু খুঁজতে লাগলো। একটা চ্যাপটা মতো কবচ বার করলো। তুই এটা এখনই হাতে ধারণ কর, বেঁচে যাবি। আমি অনিচ্ছা সত্ত্বেও কবচটা নিলাম, ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। বস এখানে। আমি বসে পড়লাম। লোকটা হাত বাড়িয়ে আমার ডান হাতের বাহুতে কবচটা বেঁধে দিল। আর ঠিক তখনই আমার উকিল আমাকে খুঁজতে খুঁজতে গাছতলায় এসে হাজির হলো। কখন থেকে খুঁজছি আপনাকে, কি হলো? কেসটা হেরে গেছি বুঝি? আরে না না, কোনো ফয়সালা হয়নি। অনেক সাক্ষ্য প্রমাণ বিপক্ষের উকিল দেখতেই পারলো না। সুযোগে বুঝে আমিও পরের মাসে পরবর্তী তারিখ নিয়েছি। ওই তারিখটি এই কেসটার মীমাংস করে দেবে। আমরাই জিতবো, আপনি কিছু চিন্তা করবেন না। আমি হতবাক হয়ে যাই, দেখি রহস্যময় লোকটা মুচকি মুচকি হাসছে। আর আশ্চর্যজনকভাবে পরের মাসে আমার কেসের মীমাংসা হয়ে যায়, কেসটা আমি জিতে যাই। কৃতজ্ঞতা বোধে মিষ্টির প্যাকেট নিয়ে আমি আসি ওই গাছতলায়, কিন্তু লোকটাকে আর দেখিনি। আরও কয়েকদিন আসি, তবুও তার দেখা পাইনি। অবশেষে অনেক খোঁজ খবর করে তার ঠিকানার হদিস পাই। লোকটাকে বৈকুণ্ঠপুরের দিকে থাকে, জঙ্গলের সীমানা, সেখান থেকে সেখানেই নাকি তার বাসস্থান। একদিন বাইক চালিয়ে পৌঁছে যাই তার ডেরায়। ডেরা বলতে মুলিবাঁশ দিয়ে তৈরি একটা ঘর, সামনে প্রশস্ত উঠান, সেই উঠানে মা কালীর ছাটে একটা মন্দির। সেখানেই বাবাজি এসে বসেছে। বাইকটাকে স্ট্যান্ড করি। কিরে, শেষমেশ আসলি তবে? আমি মিষ্টির প্যাকেটটা তার দিকে বাড়িয়ে দিই। মন্দিরের সামনে রাখে সে। ঘণ্টাখানিক বসিয়ে আমি সেখানে। তারপর অনেকবার গেছি ওখানে। বলতে গেলে এক অজানা আকর্ষণ টানেই বহুবার ছুটে গিয়েছি তার কাছে। আমার সম্বন্ধে এমন কিছু গুপ্ত কথা সে আমাকে বলে আমি অবাক করে দেয়। তার প্রতি আমার আকর্ষণ বাড়তে থাকে। লোকটির নাম ত্রৈলোকনাথ, সিদ্ধতান্ত্রিক। সে তার তন্ত্র মন্ত্র দিয়েও অনেক কথা আলোচনা করতো আমার সঙ্গে। আমি রাঘবের ঘর থেকে বেরিয়ে প্রথমে আমার বাড়ি আসি। আমি অকৃতদার ব্যক্তি, পিছটার নেই। ঘরের কিছু শুকনো খাবার নিয়ে চলে যাই ত্রৈলোকনাথের বাড়ি। মন্দিরের সামনে দেখি ত্রৈলোকনাথ এক মনে ধ্যান করছে। চারদিক শুনশান। মাঝে মাঝে রাতের অন্ধকারে চিরে পেঁচা হুতুম হুতুম করে কর্কশ্বরে ডেকে উঠছে। সাথে ঝিঝি পোকার অবিরাম শব্দ রাতের অন্ধকারকে খান খান করে দিচ্ছিল। ত্রৈলোকনাথ চোখ খুলে তাকায় আমার দিকে। কেন শুধু শুধু নিজের বিপদে জড়াতে চাচ্ছিস? আমি অবাক হই না। এটাও একটা গুণ ত্রৈলোকনাথের। নির্ভেজাল ভবিষ্যৎ বলতে পারে। আমি তার পাশে গিয়ে বসি। আমাকে সাহায্য করতেই হবে ত্রৈলোকনাথ। আমি কে রে? সবই মায়ের ইচ্ছা। আমি গোটা ঘটনাটা খুলে বলতে চাই। সে হাত তুলে আমাকে থামিয়ে দেয়। আমি সব জানি রে। তোর বন্ধুর বউয়ের ঘরে শাকচুন্নি চেপেছে রে। রক্ত আর মাংস ছাড়া সে কিছুই খায় না। খুব লোভ ওই দুটো জিনিসের প্রতি। অত শত আমি বুঝি না। আমাকে একটা কিছু করতেই হবে। করবো বললেই কি করা যায়? এ কি শিশুর হাতের মোয়া? ঠেকিয়ে ওঠে ত্রৈলোকনাথ। তারপর স্বরটা মোলায়েম করে বলে, শাকচুন্নি তাড়াতে গেলে আমাকে ডাকিনি ডাকতে হবে। সেই পারবে আমাকে সাহায্য করতে। আমার মাথাটা গরম হয়ে যায়। কাজের কাজ কিছু না করে হেলি করে যাচ্ছে। ডাকো ডাকিনিকে। তুমি না সিদ্ধতান্ত্রিক? ওরে আমার তন্ত্রের জ্ঞানের সমজদার রে। তুই কি জানিস তন্ত্র সম্বন্ধে? মানে তন্ত্রে অনেক সাধনা আছে, যেমন ডাকিনী, হাকিনী, কর্ণপিশাচিনী। আলাদা আলাদাভাবে সবার সাধনা করে সিদ্ধি লাভ করতে হয়। আর সব থেকে বড় কথা, ওভাবে ডাকিনীকে ডাকা যায় না। ও পাশের বাড়ির বউ না যে আমি ডাকবো আর চলে আসবে। এবার আমি নেতিয়ে পড়ি। কিছু তো একটা করতে হবে, না হলে ওই পরিবার, ওই কি বলবো শাকচুন্নি, তার শিকার হয়ে যাবে। আর ওদের যদি বাঁচাতে না পারো তবে বৃথা তোমার তন্ত্রসিদ্ধি। চোখ পিটপিট করে বেশিক্ষণ তাকিয়ে থাকা আমার দিকে। তারপর হো হো করে হেসে ওঠে, বলে, খোকার রাগ হয়েছে, যা বাড়ি যা, দেখছি কি করা যায়। আমি মনে মনে নিশ্চিন্ত হই।
ত্রৈলোকনাথ যখন দায়িত্ব নিয়েছে তখন আর চিন্তা নেই। তবু মুখ ভার করে বললাম, কি করবে তুমি? আমাকে বলতে কোনো বাধা আছে? তুই আমার ন্যাংটা, তাই তোকে বলতে বাধা নেই। আর 3 দিন পরেই ভূত চতুর্দশী পড়বে, ওই দিনই আমি ডাকিনী সাধনা করব। তাকে প্রসন্ন করে বশে আনব, সেই শাকচুন্নিকে তাড়াতে সাহায্য করবে আমায়। পুজোর উপকরণগুলোতে বলো আমাকে, আমি এনে দেব। তুই এনে দিবি? হো হো করে হেসে উঠল ত্রৈলোকনাথ। এতে হাসির কি আছে? একবার বলেই দেখো না। এবার গম্ভীর হয়ে ত্রৈলোকনাথ, আমার একটা লাশ লাগবে রে। লাশ? মানে মরা? আমি কোথায় পাবো? এবার তান্ত্রিক মজা করে বলে ওঠে, তোর গলাটা চিপে তোকে এখনই মরা বানিয়ে দিচ্ছি। এ কি অলক্ষণে কথা? আমি লাশ হতে যাবো কেন? আমি চমকে উঠে বলি, তুই যে বললি সব জোগাড় করে দিবি, ভয় পাস না। আমি আর যাই করি আমার ন্যাংটাকে মারতে পারবো না। তুই না থাকলে আমার লিখবে কে? যা বাড়ি যা, লাশের ব্যবস্থা হয়ে যাবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা মরা ভেসে আসছে। ভূত চতুর্দশীর দিন ওই নদীর ঘাটের ভিড়বে, আমি তুলে নেবক্ষণ। এসব কথাবার্তা শুনে আমার মুখটা আমচুরের ন্যায় শুকিয়ে গিয়েছিল, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। আজও ঠিকও রাত বাড়ছে ধীরে ধীরে। আমি অন্ধকারের বুক চিরে সামনের দিকে এগিয়ে যাই। পেছনে ত্রৈলোকনাথ অট্ট হাসি করে ওঠে। ঠিক 3 দিন পর চলে আসে ভূত চতুর্দশী। আজকেই ত্রৈলোকনাথ ডাকিনী সাধনায় বসবে। দিনের শেষে ধীরে ধীরে গাটা জঙ্গলটা অন্ধকারের হাতে চলে যায়। চারদিক গুটগুটে অন্ধকার। ত্রৈলোকনাথ সাধনার জন্য তার ঝোলাটা গুছিয়ে নিচ্ছিল। কিছুক্ষণ পরে ঝোলা কাঁধে একটা ছায়া বেরিয়ে আসে কুটির থেকে। অস্ফুট একটা আওয়াজ বের হয় ছায়ার গলা থেকে, জয় কালী, রক্ষা করিস মা। ছায়ারূপী ত্রৈলোকনাথ অন্ধকারের মধ্যে জঙ্গলে প্রবেশ করে। তার পায়ের চাপে জঙ্গলের পাতাগুলোর ওপর চলার দারুণ একটা মচমচ শব্দ হচ্ছিল। তার সামনে দিয়ে একটা প্রাণী ছুটে ঢুকে যায় তার পাশের ঝোপে। দূরে কোথাও এক পাল কুকুর মরা কান্না জুড়ে দেয়। কিছুক্ষণ যাবার পরেই একটা কঙ্কাল তার পথ অবরোধ করে দাঁড়ায়। নাকি সুরে বলে ওঠে, আর এগোস নে, বিপদে পড়বি, ফিরে যা, এখনো সময় আছে, পথ ছাড়, বিরক্ত করিস না, সামনে আমার অনেক কাজ। তান্ত্রিক বোঝে ডাকিনী তার মায়া বিস্তার করে তাকে পরীক্ষা করছে। সে কোনো কথা না বলে ঝামেলা থেকে কিছু বের করে ছুড়ে দেয় কঙ্কালটার দিকে। আর ভোজবাজির মতো কঙ্কালের প্রতিটি হাড় খুলে মাটিতে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই একটা হাড়ের স্তূপ তৈরি হয়ে যায় রাস্তার মাঝে। হাড়ের স্তূপ ডিঙিয়ে ত্রৈলোকনাথ এগিয়ে যায় তার গন্তব্যের দিকে। নদীর তীরে উপস্থিত হয় সে। নদীর তীরে একটা ঝাঁকড়া গাছের প্রেতের মতো অন্ধকার দাঁড়িয়ে আছে। তার প্রশস্ত শিকড় বাকড়গুলোর মধ্যে কয়েকটা নেমে গেছে নদীর জলে। সেই শিকড়ের জঙ্গলে একটা মরা আটকে আছে। জলের ধাক্কায় নড়ছে মরাটা। ত্রৈলোকনাথ এগিয়ে যায় মরাটার দিকে। পা ধরে টেনে আলোর তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু তুলতে পারে না। হাতের চেটো দুটো চটচট করতে থাকে। অনেক দিনের বাসি মরা মনে হচ্ছে, বিড় করে বলে তান্ত্রিক। হাত দুটো নদীর জলে পরিষ্কার করে নেয়। আবার পা ধরে টানটানি শুরু করে, কিন্তু লাশটাকে সে করে জাল থেকে বের করতে পারে না। হলো কি? এরকম তো হবার কথা নয়। ভালো করে পরীক্ষা করে দেহটাকে, তারপরই হেসে ওঠে। হতচ্ছাড়া কোথাকার, শেকড়গুলোকে এইভাবে শক্ত করে ধরে থাকলে কি তুই রেহাই পেয়ে যাবি? আমি ত্রৈলোকনাথ তান্ত্রিক। বিড় করে মন্ত্র বলতে বলতে নদী থেকে এক আজলা জল তুলে নিয়ে ছিটিয়ে দেয় মরাটার শরীরে। সাথে সাথেই মরার হাতের বাঁধন শিথিল হয়ে আসে। শুধু সময় নষ্ট করলি আমার। এবার মরাটাকে তুলে ত্রৈলোকনাথের বেগ পেতে হয় না। মাঝখানে মরাটা শুধু ক্ষণক্ষণে গলায় কোকিয়ে বলে ওঠে, আমাকে ছেড়ে দে, বেঁচে থাকতে শান্তি পাইনি, মরার পর শান্তিতে থাকতে দে। আমার উদ্দেশ্য সফল হলেই তোকে ছেড়ে দেব। মরাটাকে টানতে টানতে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসি। সাধনায় বসার আগে দ্রুত বিধিগুলো সম্পন্ন করে সে কপালে, বুকে, হাতে আর পায়ে সিঁদুর মাখিয়ে দেয়। তারপর আগ কষে মা কালীর মন্ত্র বানায় মাটির ওপর। সেই যন্ত্রের ওপর মরাটাকে শুইয়ে দেয়। যন্ত্রের প্রতিটি ত্রিভুজের মাথায় সিঁদুর, মাঝখানে পাতিলেবু রাখে গাত্রবন্ধন করে নিজের।
মায়ের নাম স্মরণ করে উঠে বসে মরার উপরে। ত্রৈলোকনাথের নিতম্বের চাপে মরার পচা বুক আর উদরের কিছু অংশ নরম গদির মতো কিছুটা ভেতরে ঢুকে যায়। চোখ বন্ধ করে এক মনে ত্রৈলোকনাথ ডাকিনী মন্ত্র দ্বারা ডাকিনীকে আহ্বান করতে থাকে। সে ভালো করে জানে তার শরীরের মধ্যে সে মূলাধার চক্র আছে, সেখানেই তার কুলকুণ্ডলিনী শক্তি সুপ্ত অবস্থায় আছে। এই চক্রের অধিষ্ঠান করে ডাকিনী। এটাকে এই মন্ত্রের মাধ্যমে জাগরিত করতে হবে, তবেই ডাকিনী প্রকট হবে। এবার হঠাৎ করে মরাটা ক্ষণক্ষণে গলায় চিৎকার করে ওঠে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। ধ্যান ভঙ্গ হয়ে যায় তার। হুঙ্কার দিয়ে বলে ওঠে সে, কেন উৎপাত করছিস, আমার খিদে পেয়েছে। ত্রৈলোকনাথ বিরক্ত হয়ে হাত বাড়িয়ে সামনে ঝোলা থেকে পচা মাছের মণ্ড বের করে আনে, গুজে দেয় মরাটার মুখে। মরাটা মুখ নাড়তে থাকে, অন্ধকারের মধ্যে চপচপ শব্দ হতে থাকে। ত্রৈলোকনাথ আবার ধ্যানে বসতে যাবে, তখনই মরাটা খ্যান খ্যান করে ওঠে, বড় তেষ্টা পেয়েছে রে, আহ, আমি সারা রাত কি তোর আবদার মেটাতে থাকবো? বিরক্ত সহকারে বলে ওঠে ত্রৈলোকনাথ। ঝোলা থেকে একটা মদের বোতল বের করে পুরোটাই ঢেলে দেয় মরাটার মুখে। কিছুক্ষণ পরে মরাটা আবার কথা বলে, এভাবে ডাকিনীর দর্শন পাবি না রে। তোর এই আসন থেকে 30 পা দূরে একটা মোটা শিরীষ গাছ আছে, ওই গাছের সামনেই দেখবি একটা উঁচু ঢিপি মতো আছে। ওই ঢিপি খুললেই তুই একটা টাটকা মরা পাবি। 2 দিন আগেই ওকে গুম করে মেরে ওখানে পুঁতে দিয়েছে সে। যা যা, দেরি করিস না। আর হ্যাঁ, ওর মাথাটা কেটে নিয়ে আসিস। ওই কাটা মাথাটা আগুন জ্বালিয়ে তাতে আহুতি দিলেই তোর উদ্দেশ্য সফল হবে। ত্রৈলোকনাথ ফাপড়ে পড়ে যায়। ও এখান থেকে উঠে যাবে, আর সেই গাছে মরাটাও পালাবে। কিছুক্ষণ চিন্তা করার পর সে উঠে দাঁড়ায়। তার বানানো যন্ত্রের চারধারে একটা গোল করে দণ্ডি কাটে, বিড়বিড় করে উচ্চারণ করে মন্ত্র। জায়গাটা বন্ধ করে সে হাতে একটা ধারালো ছুরি নিয়ে সামনের দিকে এগিয়ে গুনগুন 30 পা এগিয়ে যায়। সত্যি শিরোষ গাছ আছে, সামনে একটা উঁচু ঢিপিও দেখা যাচ্ছে। সে উবু হয়ে বসে ঢিপির মাটিটা পরীক্ষা করে। সত্যি তাজা মাটি। দ্রুত হাতে মাটি সরাতে থাকে। মাথা থেতলানো একটা লাশ উঁকি মারতে থাকে। সে দ্রুত হাতে ছুরিটা চালিয়ে দেয় মরাটার গলার উপর। মুন্ডুটা ধর থেকে আলাদা করে ফিরে আসে সাধনার জায়গায়। ত্রৈলোকনাথ যন্ত্রের সামনে একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে। হাতে কাটা মুন্ডুটা ধরে সে বসে সবের উপর ডুবে যায় গভীর ধ্যানে। বেশ কিছুক্ষণ কাটার পর ধ্যান শেষ করে সে ডাকিনী মন্ত্র উচ্চারণ করতে করতে কাটা মুন্ডুটা নিক্ষেপ করে অগ্নিকুণ্ডে। অল্প কিছুক্ষণ পরে ফটাস করে খুলি ফাটার শব্দ হয়। খুলি ফাটার পর ভেতরে গরম ঘিলু চারিদিকে ছড়িয়ে পড়ে। অক্ষিকোটর থেকে প্রায় পুড়ে যাওয়া একটা চোখ ছিটকে পড়ে তান্ত্রিকের গালে। গালে ফোসকা ফেলে দিয়ে গড়িয়ে পড়ে মাটিতে। তখনই জঙ্গলের শুকনো পাতাগুলো হাওয়ায় উঠতে থাকে, শোষো করে হাওয়া বইতে থাকে, মনে হয় ঝড় উঠেছে। তখনই তান্ত্রিক খেয়াল করে তার থেকে হাত 5 দূরে একটা কালো গুমটে অন্ধকার জমা হচ্ছে। সেই জমাট বাঁধা কালো অন্ধকার থেকে একটা নগ্ন নারী মূর্তি বেরিয়ে আসে। হাওয়ায় তার চুলগুলো সাপের ফণার মতো দুলছে। দুটো চোখ অন্ধকারে ধকধক করে জ্বলছে। লিকলিকে হাত পা, অস্থির চর্মসার শরীর দুটো সদন্ত অন্ধকারের মধ্যেও চকচক করছে। মূর্তিটি কর্কশ স্বরে বলে ওঠে, কেন আমায় আহ্বান করেছিস? তান্ত্রিক হাত জোর করে বলে, মা, তুমি আমার বশ হয়ে থাকো সারা জীবন, তাই হবে। তুই যখনই আমাকে মন্ত্র সহকারে আহ্বান করবি, আমি তখনই হাজির হয়ে যাব। তোর মনোবাঞ্ছা পূরণ করতে হবে, কিন্তু মনে রাখিস, আমার শক্তির অপব্যবহার করিস না কোনোদিন। করলে আমার হাত ছেয়ে সেদিনই তোকে মরতে হবে। তান্ত্রিক মনে মনে কেঁপে ওঠে একবার, ক্ষণ করে বলে ওঠে, ডাকিনি, কিরে, ভয় পেলি নাকি? এবার আমি ফিরে যাব, তার আগে তুই আমাকে তৃপ্ত করে দে। বলেই সে অবু হয়ে বিশাল হা করে বসে তান্ত্রিকের সামনে। তান্ত্রিক ছুরিটা দিয়ে চালিয়ে দেয় নিজের হাতের চোটায়। গভীর ক্ষত থেকে ফিনকি দিয়ে রক্ত উঠে বেরোতে থাকে। তান্ত্রিক হাতটা উঁচু করে ডাকিনীর মুখের ওপর টপ টপ করে রক্তের ফোঁটা পড়তে থাকে ডাকিনীর মুখের গহ্বরে। ডাকিনী তৃপ্ত হয়, অদৃশ্য হয়ে যায়। ঝড়টা হঠাৎ করে থেমে যায়। তান্ত্রিক অবাক হয়ে দেখে তার চেটোয় ছুরি দিয়ে কাটার চিহ্ন মাত্র নেই। ধীরে ধীরে পূর্ব আকাশটা পরিষ্কার হতে থাকে। তান্ত্রিক উঠে পড়ে আসন থেকে, লাশটাকে টেনে পুনরায় নদীর জলে ভাসিয়ে দেয়। হাঁটা দেয় নিজের কুটিরের দিকে ত্রৈলোকনাথ তান্ত্রিক, এখন ডাকিনী সিদ্ধ তান্ত্রিক। সারা রাত আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। খালি মনে হচ্ছিল ত্রৈলোকনাথ পারবে তো। ত্রৈলোকনাথ ও ডাকিনী চিন্তা করে আমাকে সারা রাত
বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে। একটু বেলা হতেই আমি চলে যাই ত্রৈলোকনাথের ডেরায়। দেখি উনি দাওয়ায় বসে মুড়ি চিবাচ্ছেন। আমাকে দেখে একগাল হাসলেন। কিরে, এমন ঝড়ের কাকের মতো চেহারা হয়েছে কেন? আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। ডাকিনি এসেছিল, 4টি মুড়ি খাবি? তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছ? এবার ত্রৈলোকনাথ উঠে পড়ে, ঢুকে যায় ঘরের ভেতর। অল্প কিছুক্ষণ পরে একটা ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে, চল। কোথায়? মরণ আমার, তোর বন্ধুর বাড়ি চল। আমি তাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই রাঘবের বাড়ি। মানে একটা ভয় ভয় হচ্ছিল। ওখানে গিয়ে সব ঠিকঠাক দেখবো তো? দরজার সামনে দাঁড়িয়ে রাঘবকে ডাকি। সে এসে দরজা খুলে আমাকে ঘরের ভেতর নিয়ে যায়। কোন ঘরে ওকে বন্ধ করে রেখেছিস? আমাকে নিয়ে চল একবার, বলে ওঠে ত্রৈলোকনাথ। রাঘব চুপচাপ আমার দুজনকে নিয়ে চলে আসে সেই তালা দেওয়ার দরজাটার সামনে। তালা খুলে দেয় নিঃশব্দে। আমরা 3জন ঘরের ভেতর প্রবেশ করি। ত্রৈলোকনাথ সঙ্গে থাকায় আজকে তেমন আর ভয় লাগছিল না। তান্ত্রিককে দেখে উগ্রমূর্তি ধারণ করে তার বউ কটকট করে বলে ওঠে, তান্ত্রিক নিয়ে আসা হয়েছে, ও বেটা আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু আজকের রাতটাই তাদের মার বেটার শেষ রাত। তাদের হাড় মাংসগুলো আজ রাতে আমি কর্মরিয়ে খাবো। মানুষ্য মাংসের ইচ্ছা বহুদিন, আজ তা পূর্ণ হবে। আমি ত্রৈলোক্যনাথের দিকে তাকাই, দেখি সে মুচকি মুচকি হাসছে। এটা কি হাসার সময়? হঠাৎ রাঘবের বউ এগিয়ে আসে তান্ত্রিকের সামনে, মুখ দিয়ে একটা হেঁচকি তোলার মতো শব্দ করে। পেটের অবাচ্য মুরগির হাড়গুলো উগড়ে দেয় তান্ত্রিকের গায়ের ওপর। যথাসময় ত্রৈলোকনাথ পেছনে সরে গিয়েছিল, ওগুলো ওর গায়ে লাগেনি। গোটা ঘরটা দুর্গন্ধে ভরে যায়। আমার পেটে একটা মোচড় অনুভব করি, শরীরটা গুলিয়ে ওঠে। তান্ত্রিক এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি এখন ফিরে যাচ্ছি, রাতে আবার আসবো। বলে হন হন করে তান্ত্রিক বাইরে চলে আসে। ঘরে আবার তালা পড়ে। ঘর বন্ধ করে একটা আওয়াজ ভেসে আসে। তান্ত্রিক ভয় পেয়েছে। দিন গড়িয়ে রাত হবার সাথে সাথেই আবার ব্যস্ততা শুরু হয়ে যায়। পুনরায় ফিরে আসি রাঘবের বাড়ি। ঘরে ঢুকতেই 2টি কাজ করে ত্রৈলোক্যনাথ। গালে করে 2টি দণ্ডি কাটে সে, গোল করে 2টি দণ্ডি কাটে সে। একটার মধ্যে আরেকবার 3জনকে বসিয়ে আরেকটাতে নিজে বসে পুজোর সরঞ্জাম করে বের করে আনে। পুরো সামনে রাখে একটা মাথার খুলি। ফটফটে খুলিটার ওপর একটু লাল সিঁদুর ছিটিয়ে তার ওপর পাতিলেবুর রস দেয় কয়েক ফোঁটা। একটা বোতল থেকে কিছুটা তরল ঢালে খুলিটার ওপর। উগ্র গন্ধে বুঝতে পারি দেশি মদ ওটা। গেজে থেকে একটা ধারালো ছুরি বের করে চালিয়ে দেয় নিজের তর্জনীর ওপর। বন্ধ ঘরের ভেতর থেকে একটা প্রলয় নৃত্যের আওয়াজ শুনতে পাই। আমরা 3জন নির্বাক শ্রোতা হয়ে বসে থাকি গণ্ডির ভেতর। ত্রৈলোক্যনাথ আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, যাই, ঘটুক। তোরা এই রেখার বাইরে বেরোবি না, বিপদ ঘটে যাবে। আমরা দুরু বুকে ঘরের নারী। ধ্যানে ডুবে যায় তান্ত্রিক। বিড় করে মন্ত্র বলতে থাকে। ঘণ্টাখানেক এরকম চলার পর আমরা অবাক হয়ে দেখি একটা কালো নগ্ন মূর্তি দাঁড়িয়ে আছে তান্ত্রিকের সামনে। কেন ডেকেছিস আমায়? ধীরে ধীরে তান্ত্রিক চোখ খোলে, বলে, মারে, এই বন্ধ ঘরের ভেতরে যে আছে তার ওপর কোনো শাকচুন্নি বাস করছে। ওই শাকচুন্নি তোকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। শাকচুন্নির অত্যাচার থেকে ওকে মুক্ত কর্মা, তাই হবে। আমরা অবাক হয়ে যাই। কোথায় নারী মূর্তি? সেখানে এক রাশ কালো অন্ধকার জমাট বেঁধে আছে। জমাট অন্ধকারটা ছুটে যায় বন্ধ ঘরের দিকে। সাথে সাথেই লোহার তলাটা পাটকাঠির মতো ভেঙে পড়ে যায় মাটিতে। দমকা হাওয়ায় কপার দুটো হা হয়ে খুলে যায়। কালো অন্ধকারকে দেখে রাঘবের বউ ভয়ে সিটিয়ে যায় বিছানার ওপর। আমার ওরকমটাই মনে হয়েছিল। অন্ধকারটা ঝাঁপিয়ে পড়ে রাঘবের বউয়ের ওপর। কিছুক্ষণ হুটপাট চলে। তীব্র একটা আর্তনাদ বেরিয়ে আসে রাঘবের বউয়ের গলা থেকে। কিন্তু বিজয় উল্লাসের হুঙ্কারে আরেকটা আওয়াজ, সেই জান্তব আর্তনাদ চাপা পড়ে যায়। ভেতর থেকে একটা আর্তনাদ ভেসে আসছে, আমাকে বাঁচাও রাঘব, ডাকিনি আমায় মেরে ফেলবে। মাগো, আমার এই হাত থেকে বাঁচাও। রাঘব সেই আওয়াজ শুনে চঞ্চল হয়ে ওঠে, দাগের বাইরে বেরোতে চেষ্টা করে। আমি তার হাত জোর করে চেপে ধরে বলি, শান্ত হও রাঘব, এ তোর বউয়ের আওয়াজ নয়। ওই দুষ্টু প্রেতটা কৌশলে তোকে এই গণ্ডি থেকে বের করতে চাইছে। রাঘব বসে পড়ে। আমি অবাক হয়ে দেখি যে ঘর থেকে বেরিয়ে আসছে 2টো নারী মূর্তি। একটি ঘরের কৃষ্ণবর্ণের নগ্ন নারী, তার বজ্র মুষ্টিতে ধরে আছে একটা সাদা শাড়ি পরা নারী মূর্তির হাত। সেই হাত কালো বজ্র মুষ্টির ভেতর ছটফট করছে, নাকি সুরে কেঁদে চলছে ক্রমাগত, যেন সে যেতে চায় না। বজ্র মুষ্টি শিথিল হয় না, টানতে টানতে নিয়ে আসে
তান্ত্রিকের সামনে। তান্ত্রিক হাত জোর করে মাথা নত করে। ভোজবাজির মতো আমাদের চোখের সামনেই দুই নারী মূর্তি বাতাসে মিলিয়ে যায়। রাঘব দণ্ডি কাটা জায়গা থেকে বেরিয়ে আসে, ছুটে যায় খাটের ওপরে পড়ে থাকা তার স্ত্রী চেতনাবিহীন শরীরটার দিকে। আজ এ পর্যন্তই। আবার কোনোদিন হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। মৃত্যু কথক চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজকের এই ত্রৈলোক্যনাথ তান্ত্রিক গল্পটি লিখেছেন সঞ্জয় শাহ, নীলকণ্ঠ তার ছদ্মনাম হয়তো হবে। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কি পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন।